আজকে তোমাদের যে অংশ বাংলায় পড়াবো সেটি হলো তোমাদের নবম শ্রেণীর ধীবর বৃত্তান্ত, কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত। প্রথমেই তোমাদের ক্লাস শুরুর আগে তোমাদের এসই বাংলা তরফ থেকে সবাইকে তোমাদের আমি অনেক ভালোবাসা, শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা চ্যানেলটি যখন ক্লাস দেখছো সে সময় অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে ক্লাসটির সঙ্গে জুড়ে থাকবে এবং শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গেও ক্লাসটিকে ভাগ করে নেবে। কালিদাসের জীবন সম্পর্কে জানার আগে আমরা প্রথমে একটু জেনে নেব এই ধীবর এই শব্দটির কি মানে। আমরা সমাজে যখন বসবাস করি তখন আমরা বিভিন্ন পেশার বিভিন্ন রকম মানুষদের দেখতে পাই। তাদের পেশা থাকে কারো মাটি দিয়ে কোনো জিনিস বানানো, কারো চাষের কোনো কাজ করা, কেউ চাকরিজীবী, কেউ শিক্ষকতা করেন। এরকম বিভিন্ন রকম সমাজে বিভিন্ন পেশার সঙ্গে মানুষ যুক্ত থাকে। ধীবর এই শব্দটির অর্থ হলো জেলে। জেলে কারা? যারা জল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এখানে একটা ছবি দেয়া আছে, দেখো এই ছবিটি। এই ধীবর বৃত্তান্ত পড়বার আগে তোমাদের একটা আখ্যান বা গল্প জেনে নিতে হবে। সেই গল্পটি কি? গল্পটি হলো শকুন্তলার গল্প। সে গল্প যাওয়ার আগে আমরা কালিদাস সম্পর্কে একটু জেনে নিই। কালিদাস হলো প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার একজন খুবই বিখ্যাত কবি। তিনি বিক্রমাদিত্যের সভায় নব যে রত্ন ছিল, তার যে সভাসদ ছিল নজন রত্নের মতো, তার মধ্যে অন্যতম। কথিত আছেন ইনি নাকি পূর্ব জীবনে, মানে একদম জীবনের প্রথম দিকে, ইনি নাকি বিদ্যা চর্চায় বা জ্ঞান চর্চায় বা পড়াশোনাতে বা জ্ঞানে শিক্ষায় এতটা উন্নত ছিলেন না। তিনি খুবই বোকা ছিলেন, তিনি মহামূর্খ ছিলেন, নির্বোধ ছিলেন। সেখান থেকে নাকি দেবী সরস্বতীর সাক্ষাৎ তিনি পান এবং সরস্বতী কুণ্ডে তিনি স্নান করে এবং জল পান করে তিনি নাকি মহাকবি কালিদাস হয়ে ওঠেন। এবং তোমরা সেই গল্পটা বিখ্যাত জানো যে গাছের ডালে বসে, যে ডালে তিনি বসেছিলেন সেই ডালেই তিনি আঘাত করছিলেন। সেই বোকা কালিদাস থেকে এই মহাকবি কালিদাস হয়ে ওঠার যে পথ, তার জন্য যে দেবীর তিনি সাক্ষাৎ পেয়েছিলেন তিনি হলেন দেবী সরস্বতী। কেমন? এবার ওর রচিত যে সমস্ত লেখা, তার মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষী, রঘুবংশম, কুমার সম্ভব, ঋতু সংহার, মেঘদূত বিশেষ করে খুবই বিখ্যাত। মনে করা হয় তিনি পশ্চিম মালবের অধিবাসী এবং খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষ ভাগ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে বর্তমান ছিল বলে অনুমিত হয়ে থাকে। তাহলে এই হলো গিয়ে আমাদের কালিদাস সম্পর্কিত, কালিদাসকে নিয়ে কিছু প্রাথমিক জানার বিষয়। এইবার আমাদের শুরু হবে ধীবর বৃত্তান্ত। এই অংশটা আমরা পড়া শুরু করব, কিন্তু এইটা পড়া শুরু করার আগে আমাদের একটা গল্প জেনে নিতে হবে। বললাম সেই গল্পটা হলো শকুন্তলার গল্প। তোমরা সবাই শকুন্তলার নাম নিশ্চয় শুনে থাকবে, শুনেছ। শকুন্তলা, শকুন্তলার মা মেনকা স্বর্গের উর্বশী শকুন্তলা জন্মের পর তাকে ফেলে চলে যায়। তখন তাকে কিছু পাখিরা ডানা বিস্তার করে পাখিরা তাকে রক্ষা করে। এই শকুন্ত মানে পাখি, সেই থেকে শকুন্তলা নাম হয় এবং মহর্ষি এই কন্যের আশ্রমে তিনি পালিত হন, বড় হয়ে ওঠেন। এবং তার দুই বান্ধবী ছিল বা সখী ছিল, একজন হলেন অনুসূয়া আর একজন প্রিয়ঙ্গদা। আর শকুন্তলার বিবাহ হয় দুষ্মন্ত নামে এক রাজার সঙ্গে। এই হলো প্রাথমিক গল্প, তোমরা এই গল্পটা সবাই জান। এবার কি হয়, মহর্ষি কণ্য তখন আশ্রমে ছিলেন না। সে সময় বিবাহ হয়ে যাওয়ার পর অনেক অপেক্ষার পর দুষ্মন্ত যখন দেখেন যে কর্ণমুনি আশ্রমে ফিরে আসছেন না, তখন দুষ্মন্ত নিজের রাজ্য সেখানে তিনি ফিরে যান। এই ফিরে যাওয়ার পর শকুন্তলা একদিন খুব উদাস হয়ে একলা বসে দুষ্মন্তের কথা চিন্তা করছিল, ভাবছিলেন। গল্পটা মন দিয়ে শুনবে।
চিন্তা করতে করতে যেটা হয়, একজন ঋষি দুর্বাসা, একজন মুনি, তিনি খুবই রাগী, বদরাগী, তিনি কথায় কথায় অভিশাপ দেন, প্রচন্ড বদরাগী। তিনি শকুন্তলাকে এসে ডেকেছিলেন, কিন্তু শকুন্তলা শুনতে পাননি, কারণ দুষ্মন্তের কথা ভাবছিলেন। তখন সে রাজা মুনি দুর্বাসা অভিশাপ দেয় যে শকুন্তলাকে, তুমি যার কথা ভাবছো সে তোমাকে বিস্মৃত হবে, সে তোমাকে ভুলে যাবে সম্পূর্ণভাবে। তখন অন্য বান্ধবীদের অনুরোধে, সখীদের অনুরোধে শকুন্তলাকে বলা হয় যে তার দেয়া কোনো চিহ্ন যদি দেখতে পায় রাজা, তাহলে আবার তা মনে পড়ে যাবে। এই হলো মোটামুটি গল্প। এবার তার পরের অংশ থেকে আমরা দেখতে পাই যে কর্ণমুনি ফিরে এসেছেন। ফিরে আসার পর কি হয়, যে এবার শকুন্তলা তখন তার প্রতিগৃহে যাত্রা করবে, প্রতিগৃহে যাত্রা সে শুরু করে। তারপর থেকে এই অংশটা দেখতে পাচ্ছি আমরা। এবারে দেখো, সেই আমি যে গল্পটা তোমাদেরকে বললাম সেটাই সম্পূর্ণ এখানে লেখা রয়েছে। কি, যে কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে যখন শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে এবার ফিরে গেছেন। এবার কি হয়েছে, দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও যখন শকুন্তলার কোনো খোঁজ নিতে কোনো দূত রাজার কাছ থেকে যখন আসেন না, তখন অন্যমনা সেই শকুন্তলাকে ঋষি দুর্বাসা অভিশাপ দেয়। যে গল্প তোমাদের বললাম, অপমানিত বোধ করেন, অভিশাপ দেন, তখন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন, এরকম একটা অভিশাপ দেওয়া হয়। তখন যে তার সখী প্রিয়ঙ্গদা, এটা মনে রাখবে, কোন সখীর অনুরোধে ঋষি বলেন যে কোনো নিদর্শন যদি দেখাতে পারে তাহলে যে অভিশাপের প্রভাব তা আস্তে আস্তে কেটে যাবে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটি তাহলে ভবিষ্যতে স্মারক চিহ্ন হবে, সেটা দেখলেই দুষ্মন্তের সব মনে পড়ে যাবে। এবার মহর্ষি কর্ণ তখন তীর্থ থেকে ফিরে এবার শকুন্তলাকে বলা হলো যে তুমি তাহলে এবার প্রতিগৃহে মানে দুষ্মন্তের কাছে যাও, এই আয়োজন করা হলো। কিন্তু দুষ্মন্ত সমপি উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতে পারলেন না। কারণটা কি, শুচিতীর্থ বলে একটা জায়গায় স্নানের সময়, অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে খুলে পড়ে গেছে সেই হাতের আংটি, এবং শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। ঘটনাক্রমে সেই আংটি পেল একজন ধীবর বা জেলে। কেমন, তাহলে এই হলো তোমাদের পটভূমি। এইবার শুরু হচ্ছে তোমাদের টেক্সটের অংশটা। দেখো, তাহলে শকুন্তলার বিষয়টা, তার বান্ধবী মানে তার সখীদের নাম, দুষ্মন্তের নাম, কোন তীর্থের জলে পড়ে গেছে, এই ব্যাপারটা সম্পর্কে তোমরা তাহলে মোটামুটি অবগত হয়ে গেলেন। এইবার আমরা মূল অংশে প্রবেশ করব। এবার তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক বা রাজার যে শালা, সে এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষে প্রবেশ করে। তাহলে করা আছে মানে একজন পুরুষ, এখানে দুজন রক্ষী, আর এখানে শ্যালক বা শালা রাজা, কেমন, তারা প্রবেশ করে, এই চরিত্রগুলো প্রবেশ করছে। দুই রক্ষী, এই দুই রক্ষী তাড়না করে, অর্থাৎ ঠেলতে ঠেলতে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি। তাহলে বোঝাই যাচ্ছে এই পুরুষটা হলো ধীবর। পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে, যেহেতু নাটক তো ভয় পাওয়ার একটা অভিনয় করছে, করে বলছে আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। স্পষ্টত যে ও চুরি করেনি সেটাও জানাই। প্রথম যে রক্ষী সে বলে, এক নাম্বার যে রক্ষী, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? তোকে কি খুব ভালো মানুষ ভেবে, ব্রাহ্মণ ভেবে তোকে কি এটা দান করেছেন? পুরুষ বলে, আপনারা অনুগ্রহ করে শুনুন। এই পুরুষটা মানে সবসময় আমরা মনে রাখবো তিনি হলেন এই ধীবর। পুরুষ বলেন, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। তাহলে এই ধীবরের যে থাকবার জায়গা সেটা হলো শক্রাবতার, আমরা জেনে গেলাম। দ্বিতীয় রক্ষী বলে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? বাটপার মানে এরকম নিচ কাজের সঙ্গে যুক্ত, চুরি বাটপারি যেমন আমরা শুনেছি বলা হয়ে থাকে। বলে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? শ্যালক বলে, সূচক। তাহলে আমরা বুঝতে পারি একজন রক্ষীর নাম সূচক। সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। পূর্বাপর মানে পরপর সব বলতে দাও, একে মধ্যে কোনো বাধা দিও না। দুই রক্ষী বলে, তা আপনি যা আদেশ করেন। বল, কি বলছিলি?
পুরুষ বলে আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। তাহলে এই ধীবর বা পুরুষ কি উপায়ে মাছ ধরে তার বর্ণনা দেখো, নিজেকে সে বলছে সে কি করে, সে জাল আর বড়শি দিয়ে মাছ ধরে। শালক হেসে বলে তা তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। মানে এই কথাটা বলে ঠাট্টা করা হয়, ওর যে জীবিকা সেটাকে উপহাস করা হয়। পুরুষ বলে শুনুন মহাশয়, এরকম বলবেন না। মানে আমার জাতি নিয়ে, আমার কাজ নিয়ে আপনি এরকম কথা বলতে পারেন না, এটা বলা হচ্ছে যে আপনি যে কথা বলছেন সেটা কিন্তু এরকম বলতে পারেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। ব্যাপারটা বোঝো কি বলতে চাইছে, যে যে মানুষের যে বৃত্তি বা কাজ, সে মানুষ যেটা নিয়ে জন্মেছে সে যদি খুব খারাপ বা ঘৃণ্য হলেও তারপর সমাজের চোখে তাকে ঘৃণ্য বা ভীষণ নিন্দনীয় মনে হচ্ছে, কিন্তু সেটাকে ছেড়ে যাওয়া কখনোই উচিত নয়। একজন বেদ জানা ব্রাহ্মণ যে খুব দয়া যার মধ্যে রয়েছে, এরকম একজন মানুষ যখন যজ্ঞে যখন পশু বধ করা হয় তখন কিন্তু সে নির্দয় হয়ে থাকে, অর্থাৎ নির্দয়তা তখন তার মধ্যে দেখা যায়। এটা কিন্তু একজন ধীবর, পড়াশুনো না করা, একটা খুব সমাজের একটা অবতলে থাকা একজন মানুষের কিন্তু এই উপযুক্ততা। শ্যালক বলে তারপর তারপর পুরুষ বলে একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন। এখন আমায় মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। খুবই স্পষ্ট ভাষায় পুরুষ বলল, মানে শচীতীর্থের জলে যখন শকুন্তলা অঞ্জলি দিয়েছে, আংটিটা যখন খুলে পড়ে গেছিল, সেই আংটিটা মাছটা গিলে ফেলেছিল, রুই মাছটা। তখন এই জেলে মাছটাকে ধরে যখন কাটে, মাছের পেটের মধ্যে থেকে সেই রাজার মণিমুক্তায় ঝলমলে আংটিটা পায়। এই সত্য কথনটা কিন্তু ধীবর বা পুরুষ খুব ভালো করে বিবৃত করে বা বল। শ্যালক বলে জানু, তাহলে কি হলো, আরেকটা চরিত্র আমার নাম পেলাম রক্ষী, যার নাম জানু। তাহলে এই নাম দুটো কিন্তু আমরা ভুলে যাব না কখনোই। দেখো আমি আরেকটা নাম তোমাদের বলে দিয়েছি, সূচক। আরেকটা নাম কি পেলাম, জানু। তাহলে দুজন রক্ষীর নাম আমরা এখানে পেয়ে গেলাম। শালক বলে জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে। সুতরাং রাজবাড়িতে যাই। দুই রক্ষী বলে তবে তাই হোক, চল রে গাঁট কাটা। গাঁট কাটা মানে একদম ওই চুরি, গাঁট হলো একটা আগেকার অংশ, মানে এখন যেমন টাকা পয়সা মানি ব্যাগে রাখা হয়, তখন এই গাঁট বলে একটা অংশে টাকা রাখা হতো। তাকে গাঁট কাটা বা বাটপার এগুলো হলো খুবই নিম্ন শ্রেণীর গালাগালি অর্থে ব্যবহৃত কথাবার্তা। এবং এই যে বলা হচ্ছে যে কাঁচা মাংসের গন্ধ আসছে, গোসাপ খাওয়া জেলে, এগুলো কিন্তু এক অর্থে সেই ধীবরকে বা জেলেকে অপমান করা হচ্ছে, অপমান অর্থে ব্যবহার করা হচ্ছে। এবার সবাই এগিয়ে যায় রাজার সেই বাড়িতে। শ্যালক বলে সুজক, সজর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর। দেখো এখনো কিন্তু জানা যায়নি যে চুরি করেছে কিনা, কিন্তু চোর বলে সাব্যস্ত করে দেওয়া হয়েছে। বলে সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর। ইতিমধ্যেই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তাঁর আদেশ নিয়ে ফিরছি। কি করে যেটা পাওয়া গেছে, কি করে যে ঘটনাটা ঘটেছে সেটা জেনে তার আদেশ নিয়ে ফিরে আসছি। দুই রক্ষী বলে আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবে। যেহেতু আংটিটা পাওয়া গেছে, রাজশালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, মানে রাজশালক আসতে দেরি করছে, তাই প্রথম রক্ষী বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী বলছে আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়, মানে রাজাকে ঘিরে অনেক ভিড় টিড় থাকে, সে কথা বলা হচ্ছে। প্রথম রক্ষী বলছে জানুক, নাম বলেছিলাম রক্ষীর, দ্বিতীয় রক্ষীর নাম তাহলে আমরা বুঝতে পারছি জানুক। জানুককে বলছে একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে, জেলেকে দেখিয়ে দিল। মানে চোর কিনা জানা যায়নি, কিন্তু ওকে ফুলের মালা গলায় গেঁথে পরিয়ে কখন ওকে খুন করবে, মেরে ফেলবে, সেই জন্য আর কি নিষ্পিস করছে হাতে রে। পুরুষ সে জেলে বলে মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না, আমি যদি অপরাধ না করে থাকি আমাকে কেন মারবেন, এই কথা বলা হচ্ছে।
দ্বিতীয় রক্ষী বলে তাকিয়ে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। সেই সময়কার বীভৎস প্রথা ছিল যে মানুষকে শুলে চড়ানো হতো, কুকুর দিয়ে খাইয়ে দেয়া হতো, জ্যান্ত অবস্থায় শকুন দিয়ে খাইয়ে দেয়া হতো। ওরা ভাবছে চোর সাব্যস্ত হয়ে যাওয়ার পর এইভাবে বোধহয় ওর প্রাণ নাশ করা হবে। রাজশালক প্রবেশ করে, শালক বলে, সূচক এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক বলে, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী বলে, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, মানে প্রায় মৃত্যুমুখী পড়ে গেছিল, রাজার হাতে গিয়ে প্রায় মরমর অবস্থা থেকে আবার ফিরে এসেছে। তখন জেলের হাতের বাঁধন খুলে দিল। পুরুষ শালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? এবার পুরুষ তখন শালককে প্রণাম করে একটা সঙ্গত প্রশ্ন করে যে, আপনারা আমাকে এই যে এইভাবে রেখে দিলেন, এইসব করালেন, সব ঘটনা ঘটলো, কিন্তু আজ আমার সংসারটা কিভাবে চলবে? শালক বলে, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন বলে জেলেকে টাকা দেয়। মানে এই আংটির যে পরিমাণ টাকা বিক্রি করলে পাওয়া যায় সেই পরিমাণ টাকা জেলেকে দেওয়া হয়। পুরুষ প্রণাম করে গ্রহণ করে, বলে, প্রভু অনুগৃহীত হলাম বলে কৃতজ্ঞতা জানায়। সূচক বলে, কে কি যাতা অনুগ্রহ, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, মানে মেরে দেওয়ার কথা ছিল তাকে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, মানে সম্মান দেওয়া হলো, এটা সূচক বলছে। এবং ওদের একটু হিংসে হচ্ছে এর ফলে। দানব বলছে, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সে আংটিটা রাজার খুব প্রিয় ছিল, মানে যে পরিমাণ ওকে উপহার দেওয়া হলো তা থেকেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে বিষয়টা ওর প্রিয় হিসেবে ছিল। শালক বলে, দামি রত্ন বসানো বলি আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা কিন্তু বিহ্বল ভাবে চেয়ে রইলেন। এর দ্বারা তোমাদের পূর্বে বলা যে গল্প, আগে যে গল্পটা আমি বলেছি, যে এই আংটিটা দেখার ফলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দুষ্মন্তের শকুন্তলার কথা মনে পড়ে গেছে। তাই শুধু রত্নের জন্য আংটিটা কোনোভাবেই মূল্যবান বা ভীষণ গুরুত্বপূর্ণ এমন নয়, সঙ্গে শকুন্তলার কথাও কিন্তু মনে পড়ে গেছে। সূচক বলে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। সূচক বলছে শালককে, রাজশালককে। শালক বলছে, তার চেয়ে বলে জেলের সেবা করলেন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। এবার ওদের খুব হিংসা হচ্ছে, যাকে মেরে ফেলার কথা সে এত পরিমাণ অর্থ পেল যে ওর খুব হিংসে হচ্ছে একজন রক্ষী। তখন পুরুষ জেলে বলছে, মহাশয় এই পারিতোষিকের, মানে অনেক টাকা পয়সা পেয়েছে উপহার, সেই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। আপনারা তো আমাকে বলেছিলেন যে গলায় মালা পরিয়ে মেরে ফেলবেন, সেই ফুলের দাম হিসেবে না হয় আপনাদের আমি অর্ধেক টাকা দিয়ে দিচ্ছি। শালক বলছে, এটা তুমি ঠিকই বলেছো। আর শালক বলে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তাহলে যে ধীবরকে চোর সাব্যস্ত করা হয় সে আস্তে আস্তে বন্ধু হয়ে ওঠে। এইভাবে পুরো বিষয়টা শেষ হয় তোমাদের ধীবর বৃত্তান্ত। এইখানে যে ব্যাপারটা দেখার তোমাদের, দেখো দুজন রক্ষী এবং রাজশালক সেটা গুরুত্বপূর্ণ চরিত্র, ঠিক আছে, কিন্তু মূল গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু ধীবর বা জেলে, যে একজন পড়াশুনো না করা, সমাজের একদম অবতলে নিচে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষ, তার ঔদার্য, তার মনের যে মহৎ গুণ, সে যে কত বড় একজন সরল সুন্দর সত্যিকারের মানুষ, সেটাই দেখো এই অংশটার মধ্যে কালিদাসের লেখার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। এটা খুব সংক্ষেপিত এবং সংক্ষেপিত ও সম্পাদিত, তর্জমা করেছে, সংস্কৃত থেকে অনুবাদ করেছে সত্যনারায়ণ চক্রবর্তী, এবং এটা লেখা কালিদাসের, এটা তোমরা ভুলে যাবে না। পুরো অংশটা নোট ধরে ধরে দেখে একদম পড়াশোনা করবে, পূর্বের গল্পটা জানবে, এবং কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আর তোমাদের দেখো শুধু 9-10 নয়, 11-12 থেকে শুরু করে সমস্ত চ্যানেলের তোমাদের বিষয়গুলো ছড়ানো রয়েছে এসএসসি বাংলার, সেগুলো তোমরা অবশ্যই দেখবে, এবং কোর্স সম্বন্ধে পুরো বিষয়ের ডিটেল ঠিকানাও এখানে রয়েছে। তোমরা যে কোনো প্রয়োজনে এখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। সেটা তোমরা অবশ্যই দেখে নেবে, এবং ক্লাস কেমন লাগছে এটা অবশ্যই তোমরা কিন্তু প্রতিক্রিয়া জানাবে, না হলে কিন্তু ক্লাসে তো বোঝা যাবে না তোমাদের পুরো বিষয়টা কেমন লাগছে। এই পুরো অংশটা এইভাবে শেষ হচ্ছে, তোমরা খুব মন দিয়ে প্রথম থেকে পড়ো, ধরে ধরে পুরো বিষয়টাকে। তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে, আজ ক্লাস